আসিয়া চৌধুরী আয়মান চৌধুরীর দিকে ছলছল চোখে তাকিয়ে আছে। তার সাহস হচ্ছে না তার বড় ভাইকে গিয়ে জড়িয়ে ধরতে। উনি যে ভুল করেছে সে ভুলে কি কোনো ক্ষমা হয়? সে তার বড় ভাইকে না জানিয়ে এদের ছেড়ে চলে গিয়েছিল, অথচ তার বড় ভাই এবং ভাবি মা তাদের জন্য কি না করেছে। বাবার মৃত্যুর পর তারাই তো তাকে আদর যত্ন করে লালন পালন করেছে। আসিয়া চৌধুরীকে তাকিয়ে থাকতে দেখে রেহানা চৌধুরী তার ভাইয়ের কাছে যাওয়ার জন্য ইশারা করলো। আসিয়া চৌধুরী তার ভাবি মার ইশারা পেয়ে দৌড়ে চলে গেল তার বড় ভাইয়ের কাছে, গিয়েই তাকে জড়িয়ে ধরল। এতগুলো বছর পর তার নিজের ছোট বোনকে কাছে পেয়ে আয়ান চৌধুরীও যেন বিস্ময়ে কিংকর্তব্য বিমুখ হয়ে গেল। এতগুলো বছর পর নিজের ছোট বোনকে কাছে পেয়ে তিনিও আবেগ আপ্লুত হয়ে গেল। নিজের অভিমানকে পাত্তা না দিয়েই নিজেও তার ছোট বোনকে জড়িয়ে ধরল। হয়তো আদরের ছোট ভাইকে হারিয়ে তিনি আর আদরের ছোট বোনকে দূরে রাখতে পারলেন না। আয়ান চৌধুরী বলল, বাবা কোথায় ছিলে তুই? আসিয়া তোকে কত খুঁজেছি কিন্তু পাইনি। দেখ আজ তুই আমার পাশে, কিন্তু আমাদের আদরের আয়মান নেই। আসিয়া ভাইজান, আমাকে মাফ করে দাও। আমার মনে হচ্ছে আয়মানের মৃত্যুর জন্য কোনো না কোনোভাবে আমিও দায়ী। আমি যদি আসাদকে ভালো না বাসতাম তাহলে হয়তো আজ আয়মান আমাদের সাথেই থাকতো। বাবা আচ্ছা এসব কথা এখন রাখ। ওরা বুঝি তোর ছেলে মেয়ে আসিফ আর রুষাকে দেখিয়ে বলল। আসিয়া চৌধুরীও মাথা নাড়িয়ে সম্মতি দিল। আয়ান চৌধুরীও প্রথমবারের মতো ভাগ্নিকে কাছে পেয়ে আবেগে আপ্লুত হয়ে গেল। বাবা নাম কি তোমাদের? আসিয়া চৌধুরী বলল। আসিয়া ও আসিফ মির্জা ছেলেকে উদ্দেশ্য করে বলল, আরও রুষা মির্জা মেয়েকে উদ্দেশ্য করে বলল। মির্জা নামটা শুনেই রেহানা চৌধুরী এবং আয়ান চৌধুরী অবাক হয়ে গেল। রেহানা চৌধুরী বলল, মা, আমরা শুনেছি তুই শেখ পরিবারের ছোট ছেলে আমজাদ শেখকে বিয়ে করেছিস, তাহলে ওরা মির্জা কিভাবে হলো? আসিয়া, আমরা যখন জাপানে চলে গেলাম আসাদ ওর পরিবারের সব চিহ্ন মুছে দেওয়ার সাথে সাথে তার পদবিটাও চেঞ্জ করে ফেলেছে। পদবি চেঞ্জ করলে কি আর চিহ্ন মুছে ফেলা যায়? যতদিন শরীরে এক ফোঁটা রক্ত আছে ততদিন তারা শেখ পরিবারের সদস্য। আর আমরাও শেখ পরিবারকে বিশ্বাস করি না, বিদ্রূপী হাসি দিয়ে তার ছেলের সাথে বলল আবরার। আবরারকে দেখে রুশান চোখ থেকে যেন খুশিতে ছলছল করেছে। আবরারের মুখে এমন কথা শুনে আসাদ চৌধুরী একটু ভড়কে গেল। আসাদ চৌধুরীর সামনে তাকিয়ে দেখতে পেল তিনজন যুবক দাঁড়িয়ে আছে। সবার মুখেই বিদ্রূপের হাসি, কিন্তু তাদের চোখে যেন জ্বলন্ত অগ্নিশিখা। আসিয়া চৌধুরী দৌড়ে গিয়ে তার তিন ভাতিজাকে একসাথে জড়িয়ে ধরল। আবরাজ, আরহাম, আবরার ও তাদের ফুফিকেও জড়িয়ে ধরল। অন্যদিকে বস আসাদ শেখ আসিয়া চৌধুরীকে নিয়ে চৌধুরীর বাড়িতে এসেছে। অন্ধকার রুমে এক অজানা ব্যক্তি বসে আছে। তার লোকের মুখে এমন কথা শুনে সে নির্বিকার হয়ে বসে থাকলো। বস লোকটি বসলো। বস দেখো রাশেদ, আমাদের এখন সাবধানে সকল কাজ করতে হবে। ওই চৌধুরী বাড়ির তিনটা ছেলে খুবই চালাক, আর বিশেষ করেই এই মন্ত্রী আবরাজ অত্যাধিক চালাক। একে যেভাবেই হোক এর মন্ত্রী পদ থেকে নামাতে হবে। এদের ক্ষমতার মস্তনকে আগে ভাঙতে হবে, তাহলে এরা কিছুতেই দুর্বল হবে। রাশেদ জি বস। বস তোকে যে বলেছিলাম আবরাজের দলের কয়েকজন লোককে আমাদের দলে নিতে, ওই কাজ কত দূর এগিয়েছে? রাশেদ, আপনার প্ল্যান অনুযায়ী আমি সকল কিছু রেডি করেছি। ওদের দিয়ে আমাদের এদেশে আরডিএক্স ঢুকাবো, তারপর ওই আরডিএক্স দিয়ে চলবে আমাদের মাস্টার প্ল্যান। ওই প্ল্যানে অবশ্যই আবরাজকে ফাঁসাতেই হবে। রাশেদের মুখ থেকে এমন কথা শুনে বস লোকটি ভয়ঙ্কর হাসি দিল, যার অর্থ রেডিও থাকো আবরাজ, এবার খেলা হবে। এই বস লোকটিকে, তাহলে কি আবারও চৌধুরী পরিবারের ওপর বিপদ আসতে যাচ্ছে? এই বিপদে কি আবরাজ মোকাবেলা করতে পারবে? এদের প্ল্যান কি? এই প্ল্যানে কি আবরাজে
মন্ত্রী চলে যাবে চৌধুরীর বাড়িতে। চৌধুরী বাড়ির সবাই ড্রয়িং রুমে বসে আড্ডা দিচ্ছে। এমন সময় আসিয়া চৌধুরী রেহানা চৌধুরীর উদ্দেশ্য বলল, আসিয়া ভাবি, মা তুমি এই চাঁদের টুকরা মেয়েকে বউ হিসেবে কই থেকে এনেছো? আমারও ইচ্ছা এরকম চাঁদের টুকরা একটা বউ আমার আসিবেরও হবে। আসিয়া চৌধুরীর কথায় রেহানা চৌধুরী মিষ্টি হেসে বলল, মা তুই শুধু জানিস আবরাজের বউ, কিন্তু আবরাজের বউ ছাড়াও ওর আরেকটি পরিচয় আছে। রেহানা চৌধুরীর মুখ থেকে এমন কথা শুনে আসিয়া চৌধুরী অবাক হয়ে গেল এবং বলল, আসিয়া আর একটি পরিচয় মানে? কি সেই পরিচয়? মা ও আমাদের আইমানের মেয়ে। রেহানা চৌধুরীর মুখ থেকে এমন কথা শুনে আসিয়া চৌধুরী এবং আসাদ চৌধুরীর বিস্ময়ে কিংকর্তব্য বিমুখী হয়ে গেল। আসিয়া চৌধুরী আবারও মেহেকে শক্ত করে জড়িয়ে ধরল এবং আবেগ আফুল্লত স্বরে বলল, আসিয়া মা তুই আমার সেই ছোট্ট আইমানের মেয়ে, তুই আমাকে আগে কেন বলিসনি? আমি তোর এক অভাগানা ফুপি, যে জানতামও না যে আমার ছোট ভাইয়ের একটা মেয়েও আছে। আসিয়া চৌধুরীর মুখ থেকে এমন কথা শুনে মেহেক মৃদু হেসে বলল, ফুপি তুমি আগে জানতে না, ঠিক আছে, কিন্তু এখন তো জানো। এখন আমাকে কিন্তু অনেক ভালোবাসতে হবে। আসিয়া চৌধুরীও মৃদু হেসে সম্মতি দিল। আসিয়া চৌধুরী রেহানা চৌধুরীর উদ্দেশ্য কৃতজ্ঞতার সাথে বলল, ভাবি মা তুমি সবসময় আমাদের জন্য বেস্টটাই করো। এই যে মেহেকের জন্য আবরাজকে সিলেক্ট করেছো, এটি দেখে আমি খুশি হচ্ছি যে আমার ছোট ভাইয়ের আদরের মেয়েটা সুখে থাকবে। তারা একে অপরের সাথে মজা করতেছে, খোশ গল্প করতেছে, কিন্তু সবার থেকে দূরে বসে আছে জারিন। পায়ের উপর পা তুলে বসে আছে, এমন ভাব করতেছে যেন চৌধুরী বাড়ির এসব বিষয়ে তার কোনো ভাবান্তর নেই। আসাদ মির্জা বারবার আরো চোখে জারিন এর দিকে তাকাচ্ছে। এটা লক্ষ্য করে আরহাম আসিয়া চৌধুরীর উদ্দেশ্যে বলল, আরহাম ফুপি তোমার ভাতিজিকে এবারের বউ করে নিয়ে আসা হয়েছে বলে হয়তো আমাদের ফুফাজান মন খারাপ করতে পারে, তাই তার জন্য একটা সারপ্রাইজ রয়েছে। আসাদ মির্জা আরহামের মুখে এমন কথা শুনে অবাক হয়ে গেল। তিনি অবাকতার রেশ মুখে নিয়ে আরহামের দিকে তাকালো। দেখতে পেল আরহামের মুখে তাচ্ছিল্যের হাসি, সেই সাথে জ্বলন্ত ক্ষোভ। আসিয়া চৌধুরী উৎফুল্ল হয়ে ভাতিজার উদ্দেশ্যে বলল, আসিয়া কি সারপ্রাইজ বাপ, বলো আমাদের শুনি। আসিয়া মুখ থেকে এমন কথা শুনে আরহাম তাচ্ছিল্যের সাথে বলল, আরহাম আমরা যেমন চৌধুরী বাড়ির মেয়েকে এবাড়ির বউ করে রেখেছি, ঠিক তেমনি শেখ বাড়ির একটা জজ্জালকে এবাড়ির শেকস হিসাবে সাজিয়ে রাখার জন্য এনেছি। আরহামের মুখ থেকে এমন কথা শুনে আসাদ মির্জা বুঝতে পারল এ ক্ষোভ শুধু তার প্রতি, এ ক্ষোভ পুরো শেখ পরিবারের ওপর। আসাদ মির্জা তার অসন্তুষ্টির রেশ চাপা রেখে আরহামের উদ্দেশ্যে বলল, আসাদ তোমার কথা অর্থ বুঝলাম না, আশা করি বুঝিয়ে বলবা। আরহাম ঠোঁটের কোনায় মৃদু হাসি রেখা টেনে বলল, আরহাম বাড়িতে ঢোকার সময় আমাদের বাড়ির বড় বউ পরিচয় দেওয়া মেয়েটির ব্যবহারে যে আপনি বিব্রত হয়েছিলেন এবং অপমানিত বোধ করেছিলেন, জানেন তার পরিচয় কি? আরহামের মুখে এমন কথা শুনে আসাদ মির্জা আরহামের মুখের দিকে অবাক নয়নে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মৃদু মাথা নাড়িয়ে না বলল অর্থ সে জানে না। আসাদ মির্জা কাছ থেকে উত্তর পেয়ে আরহামের ঠোঁটের কোণার হাসি যেন আরো বিস্তর হলো। আরহাম বলল, আরহাম ওই যে পায়ের উপর পা তুলে বসে থাকা অভদ্র মেয়েটি আর কেউ না, আপনারই বড় ভাই আমজাদ শেখের বড় মেয়ে জারিন শেখ। জারিনের পরিচয় পেয়ে অবাক হয়ে গেল আসাদ মির্জা। এক দৃষ্টিতে জারিনের দিকে তাকিয়ে আছে। হ্যাঁ, সে একটু একটু চিনতে পেরেছে, কেননা জারিন দেখতে অনেকটা তার দাদির চেহারা পেয়েছে, অর্থাৎ আসাদ মির্জা মায়ের চেহারা পেয়েছে। শুধু যে আসাদ মির্জা অবাক হয়েছে তা নয়, জারিন নিজেও অবাক হয়েছে, কারণ আরহামের বলা শেষ কথাটা জারিন ভালোভাবে বুঝতে পেরেছে।
আসাদ মির্জার বড় ভাই যদি আমজাদ শেখ হয়, তাহলে এই আসাদ মির্জা হলো জারিনের ছোট চাচা, যার কথা সে তার মা এবং চাচার মুখে শুনেছে। আসাদ মির্জা গুটি গুটি পায়ে জারিনের সামনে গেল। জারিনও ততক্ষণে দাঁড়িয়ে গেছে। জারিন গিয়ে সোজা আসাদ মির্জাকে জড়িয়ে ধরল। জারিন এবং আসাদ মির্জাকে এই অবস্থায় দেখে চৌধুরী বাড়ির রহস্যময় 3 যুবকের মুখে রহস্যময় হাসি, যার অর্থ মাইন্ড গেমের রাজ্যে। আসাদ মির্জা, আপনাকেও স্বাগতম। কি হতে চলেছে সামনে? আরহাম, আবরার, আবরাজরা কেন আসাদ মির্জাকে মাইন্ড গেমে জালে ফাঁসালো? তাহলে কি তারা বড় কিছু করতে যাচ্ছে? এর শেষ পরিণতি কি হবে? রেহানা চৌধুরী সবাইকে ফ্রেশ হওয়ার জন্য তাদের জন্য বরাকিত রুমে পাঠিয়ে দিয়েছে। রাতে আবরার, আরহাম বসে আছে তাদের গোপন সিক্রেট রুমে। কারো মুখে কোনো কথা নেই, পিনপতন নীরবতা ভেঙে আবরাজ বলল, আবরাজ, আজ রাতে দেশে আরডিএক্স এর চালান ঢুকতেছে। আবরাজের মুখে এমন কথা শুনে আবরার অবাক হয়ে বলল, আবরার, কি বলছো তুমি এসব? ভাইয়া, আমাকে সকল তথ্য দাও, আমি এখনই ফোর্স পাঠাচ্ছি। আবরাজ, না, এই কাজে পুলিশ পাঠানো যাবে না। এই আরডিএক্স এর চালান ঢুকতেছে আমাকে ফাঁসানোর জন্য। তারা এটা কি দিয়ে জঙ্গলি হামলা করতে চাচ্ছে, তবে তারা এসব কাজে নিজেদের লোক ব্যবহার না করে আমার কিছু লোককে টাকা দিয়ে কিনে নিয়ে ব্যবহার করতেছে। আবরার, বুঝলাম না, কেন পুলিশ পাঠানো যাবে না? ওরা তো তোমাকে ফাঁসাতে চাচ্ছে। তাহলে তুমি প্রশাসনের সহযোগিতা নাও, তাহলে তো আর কোনো সমস্যা থাকে না। ঠিক তখনই পাশ থেকে আরহাম গম্ভীর স্বরে বলল, আরহাম, তুই কি ওদের নিজে ধরতে চাচ্ছিস? আবরাজ, হ্যাঁ, ওদের ধরে আমরা আমাদের সিনকেট রুমে নিয়ে আসবো। ওর থেকে আমরা অনেক তথ্য জানতে পারবো। হয়তো আমরা এটাও জানতে পারবো শেখ পরিবারের বস হয়ে থাকা সেই অজানা ব্যক্তিটাকে। আরহাম, তাহলে চল, আমরা এখনই বেরিয়ে পড়ি, ওদের হাতে নাতে ধরে আমাদের সিনকেট রুমে নিয়ে আসে। বলে আরহাম যেই উঠে যাবে, ঠিক তখনই আবরাজ আরহামকে থামিয়ে দিল। বলল, আমাদের যেতে হবে না, আমি অলরেডি ডেভিড এবং অ্যালেক্সকে পাঠিয়ে দিয়েছি। ওরা নিজেরাই ধরে নিয়ে আসবে। আমাদের শুধু সবাইকে লুকিয়ে ওদের এই সিনকেট রুমে নিয়ে আসতে হবে। আবরাজের মুখে ডেভিড এবং অ্যালেক্সের নাম শুনে আরহাম অবাক হয়ে গেল এবং বলল, আরহাম, তুই লন্ডন থেকে ওদের কবে আনলি? আবরাজ, আমরা যখন হসপিটালে ছিলাম সেদিনে ওরা এসেছিল। এই কথা বলে ওরা 3 ভাই একসাথে বসে ভবিষ্যতে কি করতে হবে, কিভাবে কোনো প্ল্যানে কিভাবে কাজ করতে হবে, এসব নিয়ে আলোচনা করতেছিল। ঠিক তখনই আবরাজের ফোনে একটা মেসেজ আসলো। মেসেজটি পড়ে আবরাজের মুখে রহস্যময় হাসি ফুটে উঠল, কারণ মেসেজে লেখা ছিল, বস, কাজ ওকে, সবগুলো আপনার বাসার পিছনে দাঁড়ানো আমাদের গাড়িতে আছে। আবরার, আরহাম একসাথে সিনকেট রুম থেকে বের হয়ে ড্রয়িং রুমে আসলো। এসে দেখলো ড্রয়িং রুমে কেউ নেই, কারণ বড়রা আয়ান চৌধুরীর রুমে কথা বলতেছে আর ছোটরা আলিশা রুমে আড্ডা দিচ্ছে। আবরারের উদ্দেশ্যে বলল, আবরাজ, তুই উপরে যা, 10 মিনিট তুই কাউকে নিচে আসতে দিবি না, সবাইকে বিজি রাখবি। এই 10 মিনিটের ভেতরে আমরা সবাইকে সিনকেট রুমে নিয়ে যাব, বুঝতে পেরেছিস? আবরার মাথা নাড়িয়ে সম্মতি জানায়। আবরার সম্মতি জানালো। আবরাজ এবং আরহাম বাইরে চলে যায়। বাড়ির পিছনে গিয়ে দেখতে পায় ডেভিড এবং অ্যালেক্স গাড়িতে বসে আছে। আবরাজ এবং আরহামকে আসতে দেখে তারাও গাড়ি থেকে বের হয়। গাড়ি থেকে বের হয়ে আটকে রাখা 7 জন ছেলেকে গাড়ি থেকে বের করে। এরপর একে একে 7 জন ছেলেকে সিনকেট রুমে নিয়ে যায়। আরহাম আবরারকে মেসেজ দেয়, কাজ ওকে, সিনকেট রুমে চলে আয়। অপরদিকে আবরার প্রথমে বাবা মায়ের রুমে যায়। গিয়ে দেখতে পায় বড়রা সবাই অতীতের বিষয় নিয়ে কথা বলতেছে আর স্মৃতিচারণ
করতেছে। তাদের কথার ধরন দেখে আবরার বুঝতে পারে এই গল্প ঘন্টাখানেক এর আগে শেষ হবার নয়। এরপর আবরা আরিশার রুমে চলে যায়। আরিশার রুমে গিয়ে দেখতে পায় রুমে সবাই আড্ডা দিলেও একজন রুমে নেই, সে হলো রুষা। রুষাকে খোঁজার জন্য আবরা তাড়াতাড়ি অন্য রুমগুলো দেখতে থাকে, কারণ এই সময় যদি রুষা নিচে যায় তাহলে কলসকারী হয়ে যাবে। হঠাৎ কেউ আবরারের হাত ধরে হ্যাঁচকা টান মেরে একটা রুমে নিয়ে যায়। আবরার ব্যক্তিটিকে দেখার জন্য ঘুরে তাকিয়ে দেখতে পায় সে আর কেউ না, সে হলো রুষা। বারবার কি চায়? আবরার কি চায়? এভাবে হাত ধরে টান মেরে এই রুমে আনলে কেন? রুষা, আপনার তো অ্যাটিটিউড কেন? গত 1 বছর ধরে আপনাকে এত মেসেজ দিলাম, আপনি সিন করেন কিন্তু রিপ্লাই দেন না। এত অ্যাটিটিউড কিন্তু ভালো না, স্বাস্থ্যের জন্য খারাপ। আবরার, তার মানে এই বেয়াদব মেয়েটা তুমি? রুষা, এই হ্যান্ডসাম হবু বউকে বেয়াদব বলতে নেই, পাপ হবে পাপ। আবরার, বউ মাই ফুড। শেখ পরিবারের সদস্যের শরীরে আমি থুতু ফেলি। থুতু ফেলার ভঙ্গিতে বলল। ঠিক তখনই আবরারের ফোনে মেসেজ আসলো। ফোন যেহেতু হাতেই ছিল তাই সাথে সাথে মেসেজটা দেখে নিল। মেসেজটা দেখেই রুষাকে হালকা ধাক্কা দিয়ে সরিয়ে এই রুম থেকে প্রস্থান করলো। আবরার চলে যেতে রুষার চোখটা ছলছল করে উঠল, কারণ ও যখন জানতে পেরেছে আবরারও মামাতো ভাই, তখন থেকেই আবরারকে হারানো ভয় হচ্ছে। কারণ তারা যতই বলুক শেখ পরিবারের সকল অবস্থিত তারা মুছে ফেলেছে, তারপরও দিন শেষে এটাই সত্য, তারা শেখ পরিবারের অংশ। আর রুষা এই বাড়িতে এসেই দেখতে পেয়েছে চৌধুরী বাড়ির 3 ছেলেরা শেখ পরিবারের নাম শুনতেই পারে না। আরহাম ভাইয়া তো তার বাবাকে ইনডাইরেক্টলি অনেক কথাই শুনিয়েছে। অন্যদিকে সিনকেট রুমে 7 জন ছেলেকে পরপর চেয়ারে বসিয়ে রাখা হয়েছে। তাদের হাত বাঁধা আর সামনে দাঁড়িয়ে আছে 3 জন শক্তপোক্ত যুবক। তাদের পিছনে দাঁড়িয়ে আছে শ্যাডো কিং, এর ডান হাত ও বাম হাত ডেভিড এবং অ্যালেক্স। আবরাজ ডেভিড ওদের মুখে পানি মেরে জ্ঞান ফেরালো। ডেভিড মাথা ঝাঁকিয়ে সম্মতি দিয়ে 7 জনের মুখে পানি মেরে তাদের জ্ঞান ফেরালো। ওদের জ্ঞান ফিরতেই ওরা সামনে তাকিয়ে দেখতে পেল ওদের সামনে দাঁড়িয়ে আছে শ্রয়, ওদের মৃত্যুর মন্ত্রী আবরাজ আয়ান চৌধুরী। ওরা আবরাজ এবং লাল রক্ত চক্ষুদ্বয় দেখেই শুকনো ঢোক গিলল। ওদের ভেতর থেকে লিডার যে ছিল তার সামনে চেয়ার টেনে বসলো আবরাজ। ডেভিড, অনেকদিন হয়ে গেল এরকম পিপাসের রক্ত শোষণ করা হয় না। যাও, আমার টর্চার সামগ্রীগুলা রেডি করে আমার হাতে দাও। আবরাজের মুখ থেকে কথাটি শোনার সাথে সাথে ডেভিড সম্মতি জানিয়ে চলে গেল। একটু পর হাতে আধুনিক টর্চার সামগ্রী নিয়ে আসলো। আমরা সেখান থেকে একটা রেজার বিন, একটা কাটিং প্লাস নিল। রোজার বিন দিয়ে ওর পায়ে কানে নখ বরাবর একটা টান দিল। সঙ্গে সঙ্গে রোজার বিন থেকে আলোক শরীর বের হয়ে ওর কানে নখ তৃতীয় খণ্ডিত করে ফেলল। এই ভয়ঙ্কর অবস্থা দেখে বাকিগুলো শুকনো ঢোক গিলল। আবরার তো এবার বলল, তোদের অ্যাডিডেক্সের চালান ঢোকাতে কে বলেছে? তার নাম কি? আর সে কিভাবে তোদের সাথে যোগাযোগ করলো? লিডার লোকটি চুপ করে আছে। তার নিশ্চুপতা দেখে আবরাজের মুখে ভয়ঙ্কর হাসি রেখা দেখা দিল। আবরাজের মুখে ভয়ঙ্কর হাসি দেখে আবরার ভড়কে গেল। তবে আরহাম, ডেভিড, অ্যালেক্স ডোন্ট কেয়ার লোক এ দাঁড়িয়ে রয়েছে যেন তোদের কাছে এই বিষয়টি নতুন না, তারা আগ থেকেই জানতো আবরাজ তাদের সাথে এমন কাজই করবে। আবরাজ কাটিং প্লাস নিয়ে লিডার লোকটির পায়ে সবগুলো চারা তুলে ফেললো। যে হাতের চারা তুলতে নেবে তখনই লিডার লোকটি বলল, লিডার, বলছি আমাকে আর কিছুই কইরো না। অনুনয় সুরে কথাটি বলল। আবরাজ, ঠিক আছে, এখন বল। আর শোন, একটা কথা মিথ্যা বললে একটা করে অঙ্গ কেটে নিয়ে আমার হিংস্র সিংহ দিয়ে খাবো।
লিডার লোকটি ভয় ভীত হয়ে শুকনো ঢোক গিলে বলল, লিডার, আমাকে এই কাজটি করতে বলেছে NSI এর সাবেক এডিজি শাকিল, এছাড়াও তার উপরে আরো অনেকেও আছে, তাদের নাম আমি জানি না। এডিজি শাকিলের নাম শুনে আবরাজের কপাল কুঁচকে গেল। এই লোকটা শাস্ত্রের সাথেও বেইমানি করেছে। ওর পৃথিবীতে আয়ু শেষের দিকে। আবরাজ ডেভিড এবং অ্যালেক্স উদ্দেশ্যে বলল, কালকের ভেতর আমি এডিজি শাকিলকে চাই। আবরাজের কথা শুনে ডেভিড ও অ্যালেক্স মাথা ঝাঁকিয়ে সম্মতি দিল। ডেভিড আর অ্যালেক্স কি পারবে এডিজি শাকিলকে ধরতে? শাকিলকে ধরলে শাকিল কি বলে দেবে মূল হোতার নাম, নাকি এখনো অনেক মানুষ গোপনীয় রয়ে গেছে? শত্রুরা কি গুপ্ত হামলা চালাবে? আবরাজ কিভাবে জানলো RDX গড় চালান ঢোকার কথা? এটা তাদেরকে জানালো। ধন্যবাদ। গল্পটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। চলবে।